আসসালামু আলাইকুম। ন্যাশনাল কলেজের শিক্ষা কার্যক্রমে তোমাদেরকে ন্যাশনাল কলেজের পক্ষ থেকে আমি সাবিনা বিনতে সালাম স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করব অর্থনীতি প্রথম পত্র চতুর্থ অধ্যায় বাজার বা মার্কেট। আমরা গত ক্লাসে বাজার বা মার্কেট সম্পর্কে আলোচনা করেছিলাম। তো সেখানে আমি বাজারের সংজ্ঞাটা দিয়েছিলাম। তবে তোমরা যারা আমার ক্লাসটা মিস করেছো তাদের জন্য আমি বাজার সংজ্ঞাটা পুনরায় ব্যক্ত করছি। বাজারের সংজ্ঞাটা তোমরা একটু খাতায় লিখে নাও। সাধারণ অর্থে বাজার বলতে কোনো নির্দিষ্ট স্থানকে বোঝায়, যেখানে পণ্য ক্রয় বিক্রয় করা হয়। সাধারণ অর্থে তাহলে শিক্ষার্থীরা আমরা কি পাইলাম? সাধারণ অর্থে বাজার বলতে কোনো নির্দিষ্ট স্থানকে বোঝায়, যেখানে পণ্য ক্রয় বিক্রয় করা হয়। নির্দিষ্ট স্থান। কিন্তু যেহেতু আমরা অর্থনীতি নিয়ে পড়াশোনা করতেছি, তাহলে আমরা অর্থনীতির ভাষায় বাজারকে কিভাবে সংজ্ঞায়িত করব সে ব্যাপারে একটু আলোচনা করি। এবার লিখো, অর্থনীতির ভাষায় উৎপাদনের কোনো পণ্যের অর্থনীতির ভাষায় উৎপাদনের কোনো পণ্যের ক্রেতা ও বিক্রেতার মাধ্যমে একটি নির্দিষ্ট দামে ক্রয় বিক্রয়কে বোঝায়। তাহলে শিক্ষার্থীরা দেখো, অর্থনীতির ভাষায় উৎপাদনের কোনো পণ্যের ক্রেতা ও বিক্রেতার দর কষাকষির মাধ্যমে একটি নির্দিষ্ট দামে ক্রয় বিক্রয়কে বোঝায়। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, স্বর্ণের বাজার, গমের বাজার, চালের বাজার, ইত্যাদি। এই বাজারগুলো
বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে হয়ে থাকে। এরপর আসো আমরা বাজারের শ্রেণীবিভাগ গত ক্লাসে আমরা পড়েছিলাম 3 প্রকারের। তো আজ আমি তোমাদের সাথে প্রতিযোগিতার ভিত্তিতে বাজার কয় প্রকার সে ব্যাপারে আলোচনা করব। প্রতিযোগিতার ভিত্তিতে বাজার 2 প্রকার। এক হচ্ছে পূর্ণ প্রতিযোগিতা মূলক বাজার, 2 হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতা মূলক বাজার। আজকে আমি তোমাদের সাথে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার সম্পর্কে আলোচনা করব। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে পারফেক্ট, PERFECT, পারফেক্ট কম্পিটিটিভ, COMPE, কম্পিটিটিভ, TIVE, কম্পিটিটিভ মার্কেট, MARKET। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট। অবশ্যই প্রতিটা জিনিসের ইংরেজি প্রতিশব্দগুলো তোমরা জেনে নেওয়ার চেষ্টা করবে। এখন আসো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের সংজ্ঞায়। যে দ্রব্যের বাজারে একই সমজাতীয় পণ্য নিয়ে অসংখ্য ক্রেতা ও বিক্রেতার দর কষাকষির মাধ্যমে একটি নির্দিষ্ট দাম ও পরিমাণে বিক্রি হয়। তাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলা হয়। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলা হয়। শিক্ষার্থীরা তোমরা খাতায় লিখে নাও, যে দ্রব্যের বাজার একই সমজাতীয় পণ্য নিয়ে অসংখ্য ক্রেতা ও বিক্রেতার দর কষাকষির নির্দিষ্ট দাম ও পরিমাণে বিক্রি হয়, তাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে। আমি আবার বলছি, যে দ্রব্যের বাজার একই সমজাতীয় পণ্য নিয়ে অসংখ্য ক্রেতা ও বিক্রেতার
দর কষাকষির মাধ্যমে একটি নির্দিষ্ট দামে ও পরিমাণে বিক্রি হয় তাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলা হয়। এবার আমি তোমাদেরকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। পূর্ণ প্রতিযোগিতা মূলক বাজারের বৈশিষ্ট্য। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের সংজ্ঞা বিশ্লেষণ করলে এর অনেকগুলো বৈশিষ্ট্য আমরা পেয়ে থাকি। তার মধ্যে প্রথমটি হচ্ছে বহু সংখ্যক ক্রেতা ও বিক্রেতা। বহু সংখ্যক ক্রেতা ও বিক্রেতা। তারপর 2 নম্বরে হচ্ছে সমজাতীয় দ্রব্য। সমজাতীয় দ্রব্য। 3 নম্বর হচ্ছে বাজার সম্পর্কে ক্রেতা বিক্রেতার পূর্ণ জ্ঞান। বাজার সম্পর্কে ক্রেতা বিক্রেতার পূর্ণ জ্ঞান থাকবে। অনেকগুলো পয়েন্ট আছে, তবে আমি পাঁচটা করে তোমাদেরকে প্রথমে বুঝিয়ে নিব। 4 নম্বর হচ্ছে দীর্ঘকালে বাজারে প্রবেশ ও প্রস্থানের অধিকার থাকবে। দীর্ঘকালে বাজারের প্রবেশ ও প্রস্থানের অধিকার থাকবে। 5 নম্বর হচ্ছে উপকরণগুলোর পূর্ণ গতিশীলতা থাকবে। উপকরণগুলোর পূর্ণ গতিশীলতা থাকবে। আমি প্রথমে তোমাদের সাথে এই 5টি বৈশিষ্ট্যের পূর্ণ আলোচনা করব। 1 নম্বর পয়েন্ট হচ্ছে বহু সংখ্যক ক্রেতা ও বিক্রেতা। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের সংজ্ঞায় আমরা বলেছি যে এই বাজারে বহু সংখ্যক ক্রেতা ও বিক্রেতা থাকবে। তাহলে সেই অর্থে বলা যায় যে বহু সংখ্যক ক্রেতা ও বিক্রেতার মধ্যে দর কষাকষি হবে এই বাজারে, এবং তারা একটি নির্দিষ্ট দামে উপনীত হবে এবং ওই দামকে মেনে নিয়ে তারা ওই দ্রব্যটা ওই দাম পরিমাণ ক্রয় বিক্রয় করবে। তাহলে এই জন্য পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারকে প্রাইস টেকার বা দাম গ্রহীতা বলা হয়, কারণ বাজারে যে দাম নির্ধারিত হয় সে দামেই সে দ্রব্যটি কিনতে প্রস্তুত, অথবা বিক্রেতা সেই দামেই ওই নির্দিষ্ট পরিমাণ বিক্রয় করতে ইচ্ছুক। তারপরে আসি সমজাতীয় দ্রব্য। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে আমরা বলেছিলাম যে সমজাতীয় পণ্য নিয়ে
সমজাতীয় দ্রব্য নিয়ে ক্রয় বিক্রয় করা হয়। সমজাতীয় দ্রব্য এই জন্য বললাম যে উৎপাদনের উপকরণগুলো প্রায় সমান থাকবে, তবে সেক্ষেত্রে রং, প্যাকেটিং, তারপরে হচ্ছে স্বাদ, গন্ধে কিছুটা ভিন্ন হতে পারে। তবে দ্রব্যগুলো পরস্পর পরিবর্তক, মানে একটার পরিবর্তে আমরা অন্যটা ব্যবহার করতে পারি। যেমন আমরা ধরতে পারি সাবান। বাজারে মেরিল সাবান পাওয়া যায়, লাক্স সাবান পাওয়া যায়, কেয়া সাবান পাওয়া যায়। জিনিসটা হচ্ছে সাবান। এখন কোনোটার রং লাল হতে পারে, কোনোটার রং হলুদ হতে পারে, কোনোটার রং সাদা হতে পারে। রঙের দিক থেকে তারা ভিন্ন, বা গুণগত এক এক ধরনের স্মেল আসতে পারে বা গন্ধ আসতে পারে, সেক্ষেত্রেও তারা ভিন্ন। কিন্তু একটি সাবান আমরা কেয়া সাবানের পরিবর্তে লাক্স সাবান দিয়েও মানে কাজ চালাতে পারি, আবার মেরিল সাবান দিয়েও কাজ চালাতে পারি। এই জন্য বলা হয়েছে দ্রব্যগুলো সমজাতীয় তবে কিছুটা ভিন্ন। তারপরে আমরা আসি 3 নাম্বার, বাজার সম্পর্কে ক্রেতা বিক্রেতার পূর্ণ জ্ঞান থাকবে। এই জন্য বলা হয়েছে যে বাজার সম্পর্কে এই বাজারে ক্রেতা বিক্রেতা উভয়ই দ্রব্যের গুণাগুণ ও দাম সম্পর্কিত তথ্য সম্পর্কে অবগত থাকবে। বিক্রেতা ইচ্ছা করলেও দাম বাড়িয়ে ক্রেতার কাছ থেকে বেশি দাম আদায় করতে পারবে না। আবার ঠিক সেক্ষেত্রেও ক্রেতা যেহেতু বাজার সম্পর্কে পূর্ণ জ্ঞান রাখে, তাহলে সেও বিক্রেতার কাছ থেকে বেশি দামে দ্রব্য ক্রয় করবে না। এই জন্য বলা হয়েছে যে বাজার সম্পর্কে ক্রেতা ও বিক্রেতার পূর্ণ জ্ঞান থাকবে। তারপরে আমরা আসি দীর্ঘকালে বাজারে প্রবেশ ও প্রস্থানের অধিকার থাকবে। দীর্ঘকালে এই বাজারের অবস্থিত ফার্মগুলো যদি মনে করে যে আমার লোকসান হচ্ছে, তাহলে সেই ফার্মটা এ বাজার থেকে বেরিয়ে যেতে পারবে। এরপরে আবার কিছু ফার্ম যদি নতুনভাবে এই বাজারে প্রবেশ করতে চায়, তাহলে সেক্ষেত্রেও সে কি করবে, এই বাজারে প্রবেশ করতে পারবে। তারপরে আমরা আসি 5 নাম্বার, উপকরণগুলোর পূর্ণ গতিশীলতা থাকবে। এ বাজারে যে সমস্ত পণ্য উৎপাদনের উপকরণ হিসেবে ব্যবহৃত হয়, সেগুলো বিভিন্ন স্থান এবং বিভিন্ন জায়গায় গতিশীল থাকবে। মানে উপকরণগুলো এক স্থান থেকে অন্য স্থানেও আমরা নিয়ে যেতে পারবো। তবে সেক্ষেত্রে দাম ওই উপকরণগুলোর অবশ্যই স্থির থাকবে। এই জন্য বলা হয় উপকরণগুলো পূর্ণ গতিশীলতা থাকবে এবং এক জায়গা থেকে অন্য জায়গায় উৎপাদনের উপকরণগুলোকে আমরা নিয়ে যেতে পারবো, তবে সেক্ষেত্রে দামটা স্থির থাকবে। শিক্ষার্থীরা, তোমরা এগুলো লিখে নাও। আমি এর পরবর্তী আবার 6টা বৈশিষ্ট্য তোমাদেরকে লিখে দেখাচ্ছি। এরপরে 6 নাম্বার হচ্ছে পরিবহন ব্যয় বিবেচনা বহির্ভূত। পরিবহন ব্যয় বিবেচনা বহির্ভূত। পরিবহন ব্যয় বিবেচনা বহির্ভূত। 7 নাম্বার পয়েন্ট হচ্ছে বাহ্যিক বিধিনিষেধ অনুপস্থিত। বাহ্যিক বিধিনিষেধ অনুপস্থিত। তারপরে হচ্ছে 8 নাম্বার
ক্রেতা ও বিক্রেতার স্বাধীন সিদ্ধান্ত গ্রহণ। 8 নাম্বার হচ্ছে ক্রেতা ও বিক্রেতার স্বাধীন সিদ্ধান্ত গ্রহণ। ক্রেতা ও বিক্রেতার স্বাধীন সিদ্ধান্ত গ্রহণ। 9 নাম্বার হচ্ছে উৎপাদন ও বিক্রয়। উৎপাদন ও বিক্রয়। 10 হচ্ছে মুনাফা লাভ। 10 হচ্ছে মুনাফা লাভ। মুনাফা লাভ। তাহলে শিক্ষার্থীরা চলো এর আলোচনায় আমরা যাই। পরিবহন ব্যয়, 6 নম্বর পয়েন্ট হচ্ছে পরিবহন ব্যয় বিবেচনা বহির্ভূত। এক্ষেত্রে আমরা বলতে পারি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যে পণ্য লেনদেন করা হয় তার জন্য কোনো পরিবহন ব্যয় বিবেচনা করা হয় না। পূর্ণ প্রতিযোগিতায় যে বাজারে যে পণ্য লেনদেন করা হয় তার জন্য কোনো পরিবহন ব্যয় বিবেচনা করা হয় না। যদি পরিবহন ব্যয় বিবেচনা করা হয় তাহলে দ্রব্যগুলো সমজাতীয় হওয়া সত্ত্বেও এক একটি পণ্যের জন্য এটার পরিবহন ব্যয়ের জন্য দেখা গেছে যে দামের ভিন্ন হতে পারে, কিন্তু পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে আমরা দেখি যে দামটা সবসময় স্থির থাকে। সুতরাং এখানে যদি আমি পরিবহন ব্যয়কে বিবেচনা করি তাহলে প্রোডাক্টের দাম আমার কম বেশি হতে পারে, স্থির আর থাকবে না। সেই জন্য আমরা পরিবহন ব্যয়কে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার থেকে বিবেচনা বহির্ভূত রাখব। তারপরে হচ্ছে 7 নাম্বার বাহ্যিক বিধিনিষেধ অনুপস্থিত। বাহ্যিক বিধিনিষেধ অনুপস্থিত। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কোনো বাহ্যিক বিধিনিষেধ এখানে হচ্ছে কর, ভর্তুকি, রেশনিং ইত্যাদির কোনো ব্যবস্থা থাকবে না। আমি আবার বলছি, বাহ্যিক বিধিনিষেধ অনুপস্থিত। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে বাহ্যিক বিধিনিষেধ অনুপস্থিত বলতে এখানে কর, ভর্তুকি এবং রেশনিংয়ের কোনো ব্যবস্থা থাকবে না। 8 নাম্বার হচ্ছে ক্রেতা ও বিক্রেতার স্বাধীন সিদ্ধান্ত গ্রহণ। যেহেতু এখানে অসংখ্য ক্রেতা বিক্রেতার পূর্ণ দর কষাকষির মাধ্যমে একটি দ্রব্যের দাম নির্ধারিত হয়, সেক্ষেত্রে ক্রেতা ও বিক্রেতা তার স্বাধীন সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে, সে অন্যের দ্বারা প্রভাবিত হবে না। এরপর 9 নাম্বার আসি আমি উৎপাদন ও বিক্রয়। উৎপাদন ও বিক্রয়। প্রতিটি ফার্ম দ্রব্যের ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে উৎপাদন ও বিক্রয় করতে পারবে। প্রতিটি ফার্ম উৎপাদনে নিয়োজিত প্রতিটি ফার্ম তাদের পণ্য দ্রব্যকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে বিক্রয় করতে পারবে। তারপরে হচ্ছে মুনাফা লাভ। মুনাফা লাভ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের উৎপাদকের লক্ষ্যই হচ্ছে যে সে ব্যয় সর্বনিম্ন করে উৎপাদন খরচটা কম করে মুনাফা সর্বোচ্চ করবে। এটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের উৎপাদকের চিন্তাভাবনা থাকে। তারপরে আসি আমরা 11 নাম্বার আসি ভারসাম্য শর্ত। ভারসাম্য শর্ত।
এখানে ভারসাম্য শর্ত দুটি কার্যকর হয়। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দুটি ভারসাম্য শর্ত কার্যকর হয়। দুইটি ভারসাম্য শর্ত কার্যকর হয়। এক হচ্ছে প্রাথমিক শর্ত MR = MC হবে। পর্যাপ্ত শর্ত হচ্ছে MR < MC হবে। MR < MC হবে। এখানে MR = প্রান্তিক আয় বা মার্জিনাল MARGINAL মার্জিনাল রেভিনিউ REVENUE রেভিনিউ বা প্রান্তিক আয়। MC বলতে প্রান্তিক ব্যয় বা মার্জিনাল MARGINAL মার্জিনাল কস্ট কস্ট বোঝায়। তাহলে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের 11 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ভারসাম্য শর্ত। এক্ষেত্রে দুইটি শর্ত পূরণ করে। দুইটি ভারসাম্য শর্ত পূরণ কার্যকর হয়। এক হচ্ছে প্রাথমিক শর্ত MR = MC হবে। 2 নম্বর পর্যাপ্ত শর্ত MR < MC হবে। এখানে MR বলতে প্রান্তিক আয়, ইংলিশে যেটাকে বলা হয় মার্জিনাল রেভিনিউ। 2 নম্বর হচ্ছে MC প্রান্তিক ব্যয়, যার ইংরেজি নাম হচ্ছে মার্জিনাল কস্ট। অবশ্যই বাংলার পাশাপাশি ইংরেজি প্রতিশব্দগুলো তোমাদের শিখে নিতে হবে, কারণ এই কন্ট্রাকশন ফর্মগুলো তোমাদের যখন তোমরা চিত্র আঁকতে যাবে তখন ব্যবহৃত হবে। না শিখলে কিন্তু এটা পরবর্তীতে তোমরা বুঝতে পারবা না। তাহলে শিক্ষার্থীরা তোমরা লিখে নাও। এবার আমি পূর্ণ প্রতিযোগিতা তাহলে শিক্ষার্থীরা আজকে আমি তোমাদেরকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে এবং এর বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ভারসাম্য নিয়ে আলোচনা করব। তবে তোমরা বাসায় অবশ্যই এই ক্লাসটা ফলো করবে এবং পরবর্তী ক্লাসে অবশ্যই তোমরা যোগদান করবে, না হলে তোমরা পরবর্তী ক্লাসটা বুঝতে পারবে না। তাহলে ন্যাশনাল কলেজের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। এই বলে আমি শেষ করছি। ধন্যবাদ।